গতকাল মাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের সাথে সাক্ষাৎ শেষে আমরা আবার চলে গেলাম পার্কিংয়ে। সেখান থেকে গাড়িতে করে বাসায় চলে যাব আমরা। আমার মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তিনি অপেক্ষায় ছিলেন যে সামান্য দূরে পার্কিং করা গাড়িটা নিয়ে আমি তার সামনে এসে দাঁড়াবো। গাড়ির দরজাটা খুলতেই হঠাৎ করে দেখলাম এক দম্পতি আমার ঠিক পেছনে এসে গাড়ি পার্কিং করতে লাগলো। স্ত্রী নেমে গেল। স্বামী গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে এসে আমার দুই গাড়ির পাশে পার্কিং করার চেষ্টা করছিল। তবে তার চেষ্টা ছিল দুই গাড়ির মাঝখানে পার্কিং করা। আপনার পেছনেও যদি গাড়ি পার্কিং করা থাকে তাহলে সেটা হবে বেশ কষ্টসাধ্য। তবে শেষ তক তাকে অসম্ভব বলাও ঠিক না। এই লক্ষ্যে স্বামী বেচারা প্রয়োজন মাফিক একটু এগিয়ে আবার পেছাতে লাগলো। কিন্তু এই নড়াচড়া তাকে মন মতো পার্কিং করতে কোনো সহযোগিতা করলো না। হাল ছেড়ে না দিয়ে চেষ্টা সে করতে লাগলো। তা দেখে স্ত্রী তাড়াহুড়া করে বলতে লাগলো, আরও একটু পেছাও। কথা মতো গাড়িটা একটু পেছালে ডানে মোড় নিতে বলল। আর বলতে লাগলো, সাবধান, পেছনের লাল গাড়িটার সাথে ধাক্কা লাগে না যেন। লক্ষ্য করলাম তার একই দিক নির্দেশনা স্বামীর খুব একটা পছন্দ হলো না। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। চাপা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে একটু শান্তিতে পার্কিং করতে দাও তো। ঠিকই দেখলাম স্বামী পার্কিং করে ফেলল। পার্কিং শেষে গাড়ি থেকে নামার পরও দেখলাম তার চোখ মুখে বিরক্তির আলামত সুস্পষ্ট। তারা দুজন হেঁটে দূরে চলে গেলে কি কথোপকথন হচ্ছিল তা বুঝতে না পারলেও হাতের নড়াচড়া দেখে বুঝে নিতে অসুবিধা হচ্ছিল না যে স্ত্রীর উপর বকাঝকার ঝড় বয়ে যাচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে স্বামী স্ত্রীর মধ্যকার এ ধরনের ঘটনা আমার বেলায়ও অনেক ঘটেছে। আরও অবাক হবেন যখন জানবেন যে আমার স্ত্রীর সাথে যা হয়েছে সেই ক্ষেত্রে আমার যে অবস্থান ছিল তা উল্লিখিত স্বামীর অবস্থানের চাইতেও অনেক ভিন্ন ছিল। সেদিন আমারও মাথা একটু গরম হয়েছিল বৈকি। তবে আমার প্রতিক্রিয়া ওই লোকের চাইতে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। আমি যথাসাধ্য চেষ্টায় থাকলাম নিজেকে নিয়ন্ত্রণ রাখতে। তবে আমি তাকে মন্দ বলবো না, তার আবেগ অনুভূতিকেও আমাকে বুঝতে হবে। তাই বলে তার অভিব্যক্তিকে আমি নির্দোষও বলবো না। আমি বলবো এরকম পরিস্থিতিতে আমাদের সবারই এমন প্রতিক্রিয়াই ব্যক্ত করার কথা। আমার সাথে যেটা হয়েছিল তা অনেক দিন আগের কথা। তখন আমি যেভাবে রাগান্বিত হয়েছিলাম, আজ যদি তেমন কিছু হয় আমি আর সেরকম কোনো রাগ করব না। মাঝে মধ্যে এরকম হয় যে যখন প্রয়োজন হয় না তখনই অনেকে পরামর্শ দিয়ে বিরক্তিকর পরিবেশের সৃষ্টি করে। তখন আসলে এমন পরামর্শ দেওয়াটা অযাচিত মনে করে বিরক্তির মাত্রাটা আরও বেড়ে যায়। এখনও আমার সাথে এমনটা হয়। তবে আগে যেমন বিরক্তি প্রকাশ করতাম এখন আর তেমনটা করি না। কেননা এখন আমি বুঝিয়ে ফেলেছি এমন সামান্যতম ব্যাপারেও সে কেন একরাশ নসিহত নিয়ে এগিয়ে আসে। আমি এখন বুঝতে পারি তারও যেমন এ ধরনের সামান্য বিষয়ে নসিহত করাটা ঠিক নয়, তেমনি আমারও এমন সামান্য ব্যাপারে অমন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করাটা ঠিক নয়। এ ব্যাপারে আমি আরও আশ্বস্ত হতে যেমনটা ইব্রাহিম আলাইহিসসালাম স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। আল্লাহ মৃতকে কিভাবে ফের জীবন দান করতে পারেন, যদিও তিনি অবশ্যই জানতেন আল্লাহর জন্য বিষয়টা অতি সামান্য। আমি স্বামী স্ত্রীর এই ঘটনা আমার দুই বন্ধুকে আলাদা আলাদা করে বর্ণনা করলাম। এর পেছনে উদ্দেশ্য ছিল তাদের প্রতিক্রিয়া আর মন্তব্যের ব্যাপারে ধারণা অর্জন করা। তবে তাদেরকে মোটেও টের পেতে দেয়নি যে আমি তাদের এই সংলাপগুলোতেই আমার লেখনীতে বিশ্লেষণের জন্য তুলে ধরতে চাই। হলো তাই, যার ধারণা আমি করেছিলাম। তাদের দুজনেরই প্রতিক্রিয়া ছিল একটি আরেকটির ফটোকপি। তারা যা বলল তার মর্মার্থ ছিল, সত্যি আমার বুঝে আসে না নারীরা যেখানে কোনো প্রয়োজন নেই সেখানেও পরামর্শ দিতে থাকে। খোঁজ নিলে দেখা যাবে ওই মহিলা ড্রাইভিংও পারে না, তবু তাদের কাজে হলো ডিরেকশন দেয়া। এই আস্তে চালাও, ওই গাড়িটাকে অতিক্রম করো না, এত দ্রুত ইউটার্ন নেওয়ার কী দরকার ছিল, আইল্যান্ড খেয়াল করতে পারলে না, ইত্যাদি আরও অনেক পরামর্শ। কেন ওরা কি একটু চুপ থেকে ছেলেদের শান্তিমতো গাড়িটাও পার্কিং করতে দিতে পারে না? ওরা তো জানে ছেলেরা এই কাজটা ভালোই পারে। আমরা ছেলেরা যেটা টার্গেট করি সেটা অর্জন করেই ছাড়ি। তারা কি আমাদের উপর একটু আস্থা রাখতে পারে না?
আর তুমি যে পার্কিংয়ের মহিলার কথা বলছো, ওর মোটেও উচিত হয়নি ওতে নাক গলানো। আরে আমরা কি আরেক গাড়িকে ধাক্কা মেরে পার্কিং করি নাকি? এ ধরনের সাধারণ বিষয়গুলোতে আমাদের রাগ না ঝাড়ার কোনো বিকল্প তো নেই, যতক্ষণ না আমরা উপলব্ধি করতে পারবো এমনটা তারা কেন করে, এর পেছনে কারণটা কী। এবার আমার মনে হয় আমরা আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি। অর্থাৎ তারা কেন সুযোগ পেলে নসিহত করে বেড়ায়, আর পুরুষরাই বা তাদের সামান্য এই আচরণে ক্রুদ্ধ হয়ে যায়। তারা তো এটা করে পুরুষদের ভালো চেয়েই। দেখুন, খেয়াল যত্ন করাটাই নারীদের স্বভাবজাত বৈশিষ্ট্য ও প্রবণতা, যদিও ক্রিয়েটিভিটিতেও তারা অনেক ভূমিকা রাখে। অপরদিকে ক্রিয়েটিভিটি হচ্ছে পুরুষদের প্রধান বৈশিষ্ট্য, তবে খেয়াল যত্নের অভ্যাসটাও কিছুটা যে তাদের নেই তা বলা যাবে না। তবে উভয়ের বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আসলে আমরা প্রত্যেকের প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। সুতরাং এর অর্থ এই নয় যে আমরা যখন নারীদের আদর যত্নের কথা বলি তখন তাদের ক্রিয়েটিভিটির কথা বেমালুম ভুলে যাই। আমরা তো স্বচক্ষে দেখছি কত নারী প্রফেশনাল আছেন যারা তাদের ক্ষেত্রে বেশ সুনাম অর্জন করে যাচ্ছেন। এমনও অনেক নারীর কথা আমরা জানি যারা তাদের সৃজনশীল চিন্তাধারা, মেহনত আর ক্রিয়েটিভিটি দিয়ে পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছেন। তবে এটা মানতে হবে, যেখানে আদর যত্ন আর মায়া মমতার প্রশ্ন আছে সেখানেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পেশাদারিত্ব, দক্ষতা আর উৎপাদনের চাইতে তারা যত্নমুখী কাজে আশ্বস্ত বোধ করেন বেশি। তবে মনে রাখতে হবে এগুলোর কোনোটি পরস্পরের বিরোধী নয়। তাই একজনকে যে এই দুইটার যে কোনো একটাকেই বেছে নিতে হবে এমনটা আবশ্যক নয়। অনেকের পক্ষে সম্ভব এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করে সাবলীলভাবে এগিয়ে যাওয়া। একই যুক্তির আলোকে আমি বলতে পারি পুরুষদের আদর যত্নের গুণ কিছুটা থাকলেও তারা উৎপাদনশীল কর্মকাণ্ডে বেশি এগিয়ে। তবে এর অর্থ হলো আমরা তাদের মূল গুণটার কথাই বিশেষভাবে উল্লেখ করছি। আমরা বলছি মহান ক্ষমতাধর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন উৎপাদনের সক্ষমতা দিয়ে, এই গুণ যেন তার মজ্জাগত। তবে এর অর্থ এই নয় যে আমরা আদর যত্নের বেলায় তাকে একেবারে অক্ষম মনে করি। পৃথিবীর সকল বাবাই কম বেশি আদর যত্ন করে থাকেন। তবে সৃজন ও উৎপাদনের ক্ষেত্রে তাদের যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় তার মধ্যে একই উৎসাহ উদ্দীপনা আদর যত্নের জন্য দেখা যায় না। তারা যে কোনো উৎপাদনমুখী কাজ এবং সমস্যার সমাধান সহজেই করতে পারেন। এখন কথা হলো, তাই বলে আদর যত্নের বিষয়গুলি যে উৎপাদনের সাথে সাংঘর্ষিক এটাকেও বলতে পারবে না। পুরুষের পক্ষেও সম্ভব এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করা, কিন্তু আমাদের ভেবে দেখতে হবে কোন কাজে তার আগ্রহ বেশি আর ঠিক কোন কাজটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। জীবনের অনেক ছোটোখাটো বিষয়ে নারীরা ছুটে আসে পরামর্শ দেওয়ার জন্য। সেটা পুরুষ সংক্রান্ত কোনো বিষয় না হলেও সেটা হতে পারে এমন বিষয়েও যেখানে আসলেই তাদের পরামর্শের প্রয়োজন। পুরুষ হয়তো তালগোল হারিয়ে ফেলেছে, তার হয়তো পরামর্শ ও গাইডের খুব প্রয়োজন। তবে এক্ষেত্রে নারী যে পরামর্শটা দেয় তার সাথে তার নিজের অথবা স্বভাবজাত বৈশিষ্ট্যের সম্পর্কটাই হয়তো বেশি। আমরা আগেই বলেছি আদর যত্ন তাদের মজ্জাগত। তার এই যেই পরামর্শের কথাটা আমরা বললাম সেটা আসলে এক ধরনের আদর যত্ন ও খেয়াল দেখভালের বিষয়ই। আমরা গাড়ি পার্কিংয়ের মতো ছোট একটি বিষয় দিয়ে আমাদের সংলাপটা শুরু করেছি। আমরা দেখেছি এই সামান্য একটি ব্যাপারেও সে তার পরামর্শ দেওয়া শুরু করেছে। তবে এর মাধ্যমে সে কিন্তু কোনো সর্দারি করতে চায়নি। এভাবেও তো বলেনি যে আমি তোমাকে বলছি এভাবেই করো, কিংবা এটাও বলেনি যে তোমাকে আমি বললাম এটা ছেড়ে দিতে। সোজা কথা, সে শুধু বলতে চেয়েছে আমি কিন্তু তোমার পাশেই আছি, এই যে আমি তোমার যত্ন নিচ্ছি। পুরুষদের প্রতি নারীদের পরামর্শ আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। এটা অনেকটা পুরুষরা যেমন তাদের ফুলের তোড়া কিংবা সোনার আংটি উপহার দেয় তেমন। আর এই উৎপাদনশীল পুরুষ যে কিনা কিছু একটা করে দেখাতে বেশি পছন্দ করে, সে এই ফুল কিংবা আংটি উপহার হিসেবে দিয়ে যেমন বলে তুমি তো আমার ভালোবাসা, তোমার ভাগ্যের সাথে আমার নিয়তি জড়িত, তেমনি নারীর পরামর্শটাও তাকে দেওয়া এমন এক উপহার মাত্র। এই পরামর্শের মাধ্যমে সে তার ভালোবাসাটাকে প্রকাশ করে মাত্র। সে আদর যত্নের
স্বভাবজাত প্রবণতাকে তুলে ধরে মাত্র। আমাদের মতে পুরুষ জাতি আর নারী জাতির ব্যক্তিত্বের মধ্যকার পার্থক্য হলো আমরা লক্ষ্যবস্তুর দিকে মনোযোগ দেই বেশি। আমাদের চিন্তাধারা অনেকটা ব্যবহারিক আর বাস্তববাদী। আমরা গুরুত্ব দেই ফলাফলকে, আর নারীরা গুরুত্ব দেয় অভিষ্ট লক্ষ্যে পৌঁছার মাধ্যম কিংবা পথটাকে। তাই ছোটোখাটো বিষয়ে নাক গলিয়ে কিংবা পরামর্শ দিয়ে মূলত আমাদের লক্ষ্যচ্যুত করতে চায় না, বরং আমরা যাতে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাতে পারি সেজন্য তারা আমাদের পথকে প্রশস্ত করে দেওয়ার চেষ্টাই করে। তারা যে কয়েকটি পন্থায় তাদের ভালোবাসা প্রকাশ করে এটি তার একটি মাত্র, আর আমরা মনে করে বসে থাকি এটা হচ্ছে তাদের পক্ষ থেকে আমাদের জন্য এক রাশ বিরক্তিকর নসিহতমালা, কিংবা আমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার ফন্দি, কিংবা তারা বোঝাতে চায় আমাদের চাইতে তারাই বড় জানতা লোক। আরও একটি উপমা দিলে হয়তো তাদের সাথে আমাদের ব্যক্তিত্বের পার্থক্যটা আরও স্পষ্ট হতো। আমরা হলাম অনেকটা নারকেলের মতো। দেখুন, নারকেলের বাহিরটা কত শক্ত আর খসখসে, কিন্তু এর ভেতরটা কত সাদা আর নরম। পুরুষ তার ব্যক্তিত্বকে ঢেকে রাখে শালবাকল দিয়ে। সে তো সৃষ্টি হয়েছে শক্তিমত্তা আর ক্রিয়েটিভিটি চর্চার জন্য। তারা চায় না অন্য কেউ সহজে তার ভেতরের সাদা অংশের নাগাল পাক। তারা চায় বাহিরের কেউ যেন তা স্পর্শ করতে গিয়ে ওই শালবাকলের কারণে বাধাগ্রস্ত হয়। শুধু তাই নয়, তারা অন্যদের ক্ষেত্রেও এই শালবাকলের তারিফ করে বেশি। দেখবেন পুরুষরা না চাইলেও সহজে কাউকে নসিহত করে না। এর বিপরীতে নারীরা পছন্দ করে যোগাযোগ, তারা পছন্দ করে সম্পর্ক গড়তে, তারা সব কিছু প্রকাশ করতে পছন্দ করে। আর এদিক পুরুষরা ভীষণ বিপদে পড়লেও তার আশেপাশের লোকদের জানাতে চায় না। ঠিক এর বিপরীতে নারীরা তাদের বিপদের ব্যাপারে প্রচার করতে পছন্দ করে বেশি। এজন্য নয় যে অন্যরা তাকে এসে সাহায্য করবে, এজন্যও না যে তারা প্রচার চালিয়ে ঘরবাড়ির ইজ্জতটা নষ্ট করতে চায়। এটা এজন্যই যে তাদের সৃষ্টি করা হয়েছে নরমভাবে। তারা নিজেদের আর অন্যদের মাঝে কোনো বাধার সৃষ্টি করতে চায় না। তারা যত না বাধা তৈরি করে তার চাইতে বেশি গড়ে তুলে সেতু বন্ধন। আর পুরুষরা যে অন্যের পরামর্শ খুব একটা পছন্দ করে না, তার কারণ হচ্ছে তারা নিজেদের শক্ত আবরণ দিয়েই একা একা আত্মরক্ষা করতে চায়। তারা কোনো মতেই নিজেদের দুর্বলতা প্রকাশ করতে চায় না, তারা চায় শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করতে। আর নারীরা যে তাদের জন্য পরামর্শ নিয়ে হাজির হয়, এটার উদ্দেশ্য এই নয় যে তারা পুরুষদের খোলসটা ভেঙে ফেলতে চায়। পুরুষরা না চাইলেও তারা যে পরামর্শ নিয়ে দৌড়ে আসে তার উদ্দেশ্য এই নয় যে তারা পুরুষদের দুর্বলতা ফাঁস করে দিতে চায়। তারা শুধু অন্যদের সাথে একটু যোগাযোগ রক্ষা করতে চায় মাত্র। কাঁধে দায়িত্ব হিসেবে অর্পিত না হলে কিংবা তার কাছে চাওয়া না হলে একজন পুরুষ কখনোই পৃথিবী পাল্টে দেওয়ার চিন্তা করে না। দূর থেকে কারো বিপদের কথা শুনলে একজন পুরুষ কখনো আগ বেড়ে বলে না এর সমাধান আমিই করে দেব, কিংবা তুমি এটা করো ওটা করো না, এমনটাও সে স্বেচ্ছায় বলতে চায় না। তবে কেউ যদি তার কাছে সমাধান চায় কিংবা কোনো কিছু তাকে পাল্টাতে বলে, তখন সে এগিয়ে আসে, যেচে কখনো আগে বেড়ে করতে যায় না। এর ঠিক বিপরীত হচ্ছে নারীদের ব্যক্তিত্ব। সে চায় তার আশপাশটা থাকবে মনের মতো সুন্দর। নিজের বাচ্চা না হলেও বোতাম খোলা দেখলে সে তা লাগাতে চায়। চিন্তা করতে চায় না এটা তাকে মানায় কিনা, কিংবা বাচ্চার জন্য তা ঠিক কিনা। সে যদি দেখে পাঠাগারের বইগুলো সিরিয়াল মতো নেই, তাতে সে ভীষণ বিরক্ত হয়। আপনি যদি পাঠাগারের দিকে তাকান, সে তাকায় বইয়ের সারির দিকে। পাঠাগারে এসেই তার কাজ হবে বইগুলোর সারি ঠিক করা। এই পাঠাগারটা যে তার বাড়ি নয় সেটা খেয়ালই করবে না। একাধিকবার আমি দেখেছি তারাই ভার্সিটির পাঠাগারের বইগুলোর সিরিয়াল ঠিক করে দিচ্ছে, আর এদিকে আমি একবারও তা করিনি, কোনো পুরুষকে তা করতেও দেখিনি। তাই আমরা যে নারীদের দেখি পুরুষকে পরামর্শ দিচ্ছে, এটা তার সব কিছু গোছালো দেখার স্বভাবের কারণেই হয়। এটা যে তার দায়িত্ব নয়, এটা নিয়ে তার ভাববারও সময় নেই তার। অধিকাংশ পুরুষই বাসাবাড়িতে কিছু একটা নষ্ট হয়ে গেলে দ্রুতটা ঠিক করার উদ্যোগ নেয় না, আর তা দেখে নারীরা চেঁচিয়ে বেড়ায় পুরুষরা কোনো কিছুই ঠিক করতে চায় না বলে। পুরুষ দেখে রান্নাঘরের ড্রয়ারটাতে এখনও থালা বাসন রাখা যায়, হাতলটা একটু ভাঙা তো কী হয়েছে। অথচ নারীরা কোনো কিছুর কার্যকরিতাটাই দেখে না। তারা তার সৌন্দর্য নিয়েও মাথা ঘামাতে অভ্যস্ত।
তাই মনে করতে হবে নারী যে পরামর্শ দেয় সেটা তার সৌন্দর্য বিষয়ক চিন্তার চেতনা প্রসূত। সে চায় কার্যকরিতার সাথে যুক্ত হোক সৌন্দর্যও। এখন প্রশ্ন হলো, নারী কেন পরামর্শ না দিয়ে থাকতে পারে না? এর জবাবটাও সাদামাটা। যদি না চাইতেই কেউ নারীকে সাহায্য করে, নারী সেটাকে বড় এহসান, অনুগ্রহ মনে করে, সম্মান ও ভালোবাসা মনে করে। সে মনে করে তাকে গুরুত্ব দেওয়া হয় বলেই তাকে সাহায্য করা হচ্ছে। এর বিপরীতে না চাইলেও যদি কেউ পুরুষকে সাহায্যের জন্য এগিয়ে আসে, সেটাকে পুরুষ নিজের দুর্বলতা হিসেবে দেখে। একজন পুরুষ নিজেকে উৎপাদনক্ষম শক্তি হিসেবে দেখতে চায়। কেউ যদি গোপনেও তাকে সাহায্য করে, সেটাকেও সে করুণা হিসেবে সন্দেহর চোখে দেখে। কেননা সে সাহায্য গ্রহণ করার চাইতে সাহায্য করতেই বেশি ভালোবাসে। অথচ একজন নারী দুটিই সমানভাবে পছন্দ করে। যদি সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা কোনো নারীর মধ্যে সাহায্য করার চেয়ে বেশি না হয়ে থাকে, তাহলে সাধারণভাবে এটিই সত্য। শুধুমাত্র শক্ত খোলসের কারণে যে পুরুষরা নারীদের সাহায্য ও পরামর্শ নিতে পছন্দ করে না, ব্যাপারটা কিন্তু তা না। এর আরও অনেক কারণ আছে। যেমন, সে মনে করে নারীর ব্যাপারে সে দায়িত্বশীল, তার চাহিদা পূরণ করাটা তারই দায়িত্ব। এমন এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা হঠাৎ করে একজন সামান্য অফিস কর্মকর্তার কাজ করতে চাইবে না। তবে আপনাকে বুঝতে হবে যে এই সামান্য বিষয়টা আপনার মান মর্যাদা ও পদে স্থায়ী কোনো পরিবর্তন আনতে যাচ্ছে না। কর্তৃত্ব আপনার হাতছাড়া হয়ে যায়নি। তার নসিহত করার মানে এই নয় যে আপনাকে সে সিংহাসনচ্যুত করতে চায়। সে তো আপনাকে আদর যত্ন দিয়ে যাচ্ছে। সে বলতে চায়, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার ব্যাপারে চিন্তা করি। অনেক সময় পুরুষ নারীর পরামর্শ নিতে চায় না এই কারণে যে সময়টা এই উপদেশের জন্য কি না তারা তাও বুঝতে চেষ্টা করে না। সময় বুঝে পরামর্শ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। নারীকেও বুঝতে হবে কখন পরামর্শ দিতে হবে, কখন বিরত থাকতে হবে। তাই বলে আমি এটা বলি না যে আপনি আপনার স্বভাবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আদর যত্নের চর্চা থেকে বিরত থাকবেন। দুনিয়াটাকে সুন্দর করে সাজানোর মিশন থেকেও আমি বিরত থাকতে পারছি না। অস্বীকার করছি না যে অনেক সময় স্বামীর তড়িৎ কোনো পরামর্শের খুব দরকার পড়ে যায়। তবে আপনাকে এতটুকু বলতে চাই যে আপনি যতই নরম সুরে কথা বলেন, পুরুষরা দেখা যায় অনেক সময় তাও শুনতে নারাজ। মনে রাখবেন, সবার সামনে তাকে পরামর্শ দেওয়াটাকে সে খুব অপমানজনক মনে করে। তাই তো আরবরা বলে, জনসম্মুখে পরামর্শ দান হচ্ছে কেলেঙ্কারি। নারীর আচার আচরণের কারণেও অনেক সময় পুরুষ তাদের পরামর্শ শুনতে চায় না। অনেক সময় দেখা যায় নারীরা জরুরি উপদেশ দেন কর্কশ ভাষায়। নারীর আচার আচরণের কারণেও অনেক সময় পুরুষ তাদের উপদেশ শুনতে চায় না। অনেক সময় দেখা যায় নারীরা জরুরি উপদেশ দেন কর্কশ ভাষায়। অবশ্য এই ব্যাপারে নারী পুরুষ উভয়ে সমান দোষী। একজন মহিলাও যে কিনা উপদেশ পাওয়াটাকে তার প্রতি গুরুত্ব দেওয়া মনে করে, সে কিন্তু নরমভাবে উপদেশ না দিলে তা নিতে চায় না। তাই আমরা পুরুষরা আর আপনারা নারীরা উপদেশ দানের বেলায় শব্দ চয়নে এবং বাচনভঙ্গির ক্ষেত্রে যথাসম্ভব সাবধান থাকব। কটু কিংবা কঠোর শব্দচয়ন মানুষের ভালো অনুভূতিকে নষ্ট করে দেয়। অনেক সময় স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তারতম্যটাও উপদেশ গ্রহণের পথে বাধার সৃষ্টি করে। যদি কোনো মতে স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা স্বামীর থেকে কম হয়, তাহলে স্ত্রীর পরামর্শ তার কাছে অপমানজনক মনে হয়। হে আমার প্রিয় স্বামী, আপনাকে অবশ্যই এ ধরনের উন্নাসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার মর্যাদা তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি নয়, যিনি হুদায়বিয়ার সন্ধির সময় তার স্ত্রীর পরামর্শ মতোই কাজ করেছিলেন। যখন তিনি সাহাবীদের মদিনায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে মাথা মুন্ডন করতে বললেন, তখন আল্লাহ এবং তার রাসূলের জন্যই প্রথমে তা করতে নারাজ ছিলেন। তাদের মন এ ব্যাপারে সায় দিচ্ছিল না। তারা মনে করেছিলেন মক্কার উপকণ্ঠে এসে কাবা শরীফের তাওয়াফ না করেই ফিরে যাওয়া এক ধরনের দিনে ইসলামকে অপমান করার শামিল। এই দেখে তার স্ত্রী তাকে বললেন, আপনি মাথা হলক করে ফেলুন। তিনি তাদের সামনে নিজের মাথা হলক করে নিলেন, আর তা দেখে একে একে সবাই তাই করা শুরু করে দিলেন। আর যদি ভাগ্যক্রমে তার শিক্ষা দীক্ষা স্বামীর চাইতে বেশি হয়, তাহলে তো কথাই নেই। এটাকে সে মনে করে বসবে
এক ধরনের নির্বাহী আদেশ। হে আমার প্রিয় স্বামী, এ ধরনের হীনমন্যতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার স্ত্রী আপনার সম্পূরক। আপনার মধ্যে যে ঘাটতি আছে সেই তো তা পূরণ করে দিচ্ছে। আপনাকে তো আর বলছে না আমি তোমার চাইতে বেশি বুঝি। এখন প্রশ্ন হলো, এমত অবস্থায় স্ত্রীর কী করা উচিত? যদি এমন হয় যে স্ত্রীর শিক্ষা দীক্ষা স্বামীর থেকে কম, তাহলে তার পরামর্শের সাথে কিছু বাড়তি শব্দ বা বাক্য যোগ করতে হবে। যেমন, তোমার বুদ্ধি এবং জ্ঞানের উপর আমার পূর্ণ আস্থা আছে। তুমি নিজের এবং অন্যের সমস্যার সুন্দর সমাধান দিতে পারো, কিন্তু অনেক সময় সমস্যায় মানুষ নিজে সমস্যার সমাধান খুঁজে পায় না। আচ্ছা বলো তো, এমন করলে কেমন হয়? এ ধরনের বাড়তি কিছু শব্দ দিয়ে হয়তো বা আপনি আপনার পরামর্শকে স্বামীর সামনে গুরুত্ববহ বলে উপস্থাপন করতে পারেন। আর যদি তার শিক্ষা দীক্ষা স্বামীর থেকে বেশি হয়, তাহলে তার জন্য পরামর্শ হলো এই বাক্যগুলো যোগ করা। এই তো আমি তোমার পাশে আছি আর আজীবন থাকব। তবে এর কারণ এটা না যে আমার শিক্ষা দীক্ষা তোমার থেকে বেশি, এটা শুধুমাত্র এই জন্য যে আমি তোমাকে ভালোবাসি। তুমি তো আমার সকল সার্টিফিকেট থেকে মূল্যবান। আচ্ছা বলো তো, এমনটা করলে কেমন হয়? হে আমার প্রিয় স্বামী, আপনাকে বুঝতে হবে পরামর্শ মানে সমালোচনা নয়। এটা তো এক ধরনের সাহায্য করার প্রয়াস মাত্র। আর হে আমার আদর্শ স্ত্রী, আপনারও মনে রাখতে হবে এমন অনেক সময় দেখা দেয় যখন পরামর্শ জিনিসটাকে খুবই বিরক্তিকর মনে হয়। এর পেছনে আপনার যতই মহান উদ্দেশ্য থাকুক সেটা আর কেউ দেখবে না। সে যদি বাড়ির কোনো জিনিস নষ্ট হয়ে গেলে তা ঠিক করতে ব্যর্থ হয় এবং এটা নিয়েই বুঁদ হয়ে থাকে, তখন সাবধান। তাকে কোনো নসিহত করতে চেন না, তাকে কখনো বলতে যেন না, না পারলে এটা নিজে ঠিক করার কি আছে, এক্ষুনি বিদ্যুৎ মিস্ত্রি ডাকো। এটা দেখতে যত না পরামর্শ, তার চেয়ে বেশি দেখতে তার পুরুষত্বের উপর নগ্ন হামলা। আপনার খেয়াল রাখতে হবে, চেষ্টা করে ব্যর্থ হওয়ার এক পর্যায়ে সে নিজ থেকে ইলেকট্রিশিয়ানকে ডাকবে। তখন তো সে নিজেই দেখবে এটা ছাড়া আর কোনো গতি নেই। তবে আমরা এর আগে যে বাক্যের কথা বলেছি তা আসলে মেজাজ আরও বিগড়ে দেওয়ার মতো। আপনাকেও আপনার স্বভাবজাত আচরণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। সেই শুধু এটা উপলব্ধি করলে হবে না যে অন্যের আদর যত্ন করে দুনিয়াটাকে ঠিক পথে পরিচালিত করাটাই আপনার স্বভাবজাত বৈশিষ্ট্য। স্বামী যখন তার অফিস রুমে কাজে ডুবে থাকবে, ঠিক তখনই হঠাৎ করে আপনার সেখানে উদয় হয়ে বলা উচিত হবে না, তোমার অফিসটার বেহাল দশা, এটা তো তোমাকে এখনও গোছানো উচিত, দেখতে কেমন দেখা যাচ্ছে। এ ধরনের বাক্য কখনো গোছানোর জন্য বলা যাবে না। এ ধরনের বাক্য বলে আপনি বরং খড়ের স্তূপে আগুন দিয়ে দিলেন। এমনও হতে পারে আপনারা দুজন কোথাও বেড়াতে যাচ্ছেন, তার জামাটা আপনার পছন্দ হলো না। আপনি তাকে ভালোবাসেন বলে আপনি চাইবেন আরও ভালো জামা পরে সেই লোক সমাগমে সবার মধ্যে উজ্জ্বল হয়ে থাকুক। তখন এই উদ্দেশ্যে তাকে ভুলেও বলতে যাবেন না, এটা তুমি কি পরলে, একটুও মানায়নি, জামা কাপড় বেছে ভালোটা পরাটাও শিখলে না। এটাও পৃথিবীটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার উপযুক্ত অভিব্যক্তি হতে পারে না। এটা মূলত তার স্বাদ ও পছন্দকে লাঞ্ছিত করা। আপনি পৃথিবীটাকে সুন্দর করে তুলবেন আপনার সুন্দর কথা দিয়ে। প্রিয়, তোমার তো আরও সুন্দর জামা আছে, ওই যে ওটা পরলে ভালো হতো, তোমাকে আরও মানাতো, আরও সুন্দর লাগতো। যদিও তুমি যেটাই পরো সেটাতেই তোমাকে সুন্দর লাগে।